আচ্ছা, আজকে আমরা কথা বলবো টিসিএ সাইকেল নিয়ে। তো টিসিএ সাইকেলের আর কি নাম আছে? টিসিএ সাইকেলকে বলা হয় সাইট্রিক অ্যাসিড সাইকেল। কেন? কারণ আমাদের টিসিএ সাইকেলে যে প্রথম প্রোডাক্ট সেটা সাইট্রিক অ্যাসিড। তাহলে যেহেতু আমাদের টিসিএ সাইকেলে প্রথম সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়, এই জন্য এটাকে বলা হয় সাইট্রিক অ্যাসিড সাইকেল। এখন এখানে আমরা সাইট্রিক অ্যাসিডের একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি। সাইট্রিক অ্যাসিডের মধ্যে 3টা কার্বক্সিলিক অ্যাসিড মূলক কিন্তু রয়েছে। যেহেতু এখানে 3টা কার্বক্সিলিক অ্যাসিড মূলক রয়েছে, এজন্য এটাকে বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। আচ্ছা, আর এই যে টিসিএ সাইকেল, এটা কিন্তু আবিষ্কার করে বিজ্ঞানী ক্রেব, এজন্য তার নাম অনুসারে এটাকে বলা হয় ক্রেব সাইকেল। এই সবগুলো কিন্তু তোমাদের ভাইবার জন্য ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে আমরা আগের পরে একটু মনে করি গ্লাইকোলাইসিসে কি হয়। গ্লাইকোলাইসিসে আমাদের গ্লুকোজ সেটা ভেঙে গিয়ে কি তৈরি করে? পাইরুভেট। তো এই যে পাইরুভেট, এই পাইরুভেট গ্লুকোজ ছিল 6 কার্বন বিশিষ্ট, আর পাইরুভেট 3 কার্বন বিশিষ্ট। পরবর্তীতে এই পাইরুভেট কিসে পরিণত হবে? পাইরুভেট অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হবে। এই অ্যাসিটাইল কোয়ে কিন্তু আবার 2 কার্বন বিশিষ্ট যৌগ। তো যখন পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হবে, ওই সময় কিন্তু পাইরুভেট থেকে একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। সেমভাবে এই পাশ থেকেও একটা কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যাবে। অ্যাট দ্য সেম টাইম এখানে কি হবে? এখানে আমাদের একটা এনএডি থেকে একটা NADH2 তৈরি হবে। ঠিক আছে, একটা এনএডি, এই পাশেও একটা এনএডি থেকে একটা NADH2 তৈরি হবে। পরবর্তীতে NADH2 থেকে আমরা জানি যে 3টা ATP পাবো। তাহলে এই যে আমরা পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে কনভার্ট হচ্ছে, এখানে কিন্তু দুই পাশে 3টা করে 6টা ATP পাচ্ছি। আচ্ছা, এরপর আমাদের এই যে অ্যাসিটাইল কোয়ে, এই অ্যাসিটাইল কোয়ে কিন্তু আমাদের সেই ক্রেব সাইকেলে প্রবেশ করবে। এখন আমরা জানবো যে অ্যাসিটাইল কোয়ে এই যে গ্লুকোজ ছাড়া আর কোন কোন সোর্স থেকে আসতে পারে। তাহলে এখন আমরা জানবো সোর্সেস অফ অ্যাসিটাইল কোয়ে সম্পর্কে। তো প্রথমত আমরা ফার্স্ট অফ অল দেখছি যে গ্লাইকোলাইসিসে গ্লুকোজ ভেঙে গিয়ে কি তৈরি হয়? পাইরুভেট তৈরি হয়। এই পাইরুভেট পরবর্তীতে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয়ে যেতে পারে। তাহলে এটা আমাদের গ্লুকোজ একটা সোর্স। আবার তাহলে এটা গ্লুকোজের ব্রেকডাউনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে তৈরি হলো। এরপর প্রোটিন ব্রেকডাউন। তো প্রোটিন ব্রেকডাউন হলে আমরা জানি কি তৈরি হবে? প্রোটিন ব্রেকডাউন হলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হবে। অ্যামাইনো অ্যাসিড 2 রকম হতে পারে, একটা গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড, আরেকটা কিন্তু কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড। তো গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে, সেই গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড কী করবে? গ্লুকোজ তৈরি করবে। এরপর এই গ্লুকোজ পরবর্তীতে ভেঙে গিয়ে পাইরুভেট তৈরি করবে। পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। আবার এই যে আমাদের কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড, সেই কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড থেকে কিন্তু কিটো অ্যাসিড তৈরি হবে। এই কিটো অ্যাসিড থেকে কিন্তু ডাইরেক্টলি অ্যাসিটাইল কোয়ে তৈরি হবে। তাহলে আমাদের গ্লুকোজের ব্রেকডাউনের মাধ্যমে অ্যাসিটাইল কোয়ে আসতে পারে, প্রোটিনের ব্রেকডাউনের মাধ্যমে আসতে পারে, এবং আমাদের যে ফ্যাটি অ্যাসিড সেখান থেকেও কিন্তু অ্যাসিটাইল কোয়ে আসতে পারে। তার মানে আমরা বুঝলাম যে গ্লুকোজ, প্রোটিন এবং
ফ্যাট ব্রেকডাউনের মাধ্যমে আমাদের অ্যাসিটাইল কোয়েগুলো কিন্তু আসতে পারে। আচ্ছা, এখন অ্যাসিটাইল কোয়ে তো তৈরি হইলো, এখন এই অ্যাসিটাইল কোয়ের ফেট কী কী হবে, এটা কিসে কিসে পরিণত হতে পারে, এটার জন্য আমাদেরকে ক্রেবস সাইকেল দেখতে হবে। তো অ্যাসিটাইল কোয়েগুলো কোথায় চলে আসবে? ক্রেবস সাইকেলে আসবে। ক্রেবস সাইকেলে আসার পরে কি কি চেঞ্জ হয় অ্যাসিটাইল কোয়ের, এটা আমরা দেখব। তো প্রথমেই আমাদের এই অ্যাসিটাইল কোয়ে আসলো, আসার পর এখানে আমাদের যে অক্সালো অ্যাসিটেট ছিল মাইটোকন্ড্রিয়ার মধ্যে, সেই অক্সালো অ্যাসিটেটের সাথে আমাদের এই যে অ্যাসিটাইল কোয়ে সেটা যুক্ত হইল, হওয়ার পর কিসে কনভার্ট হইল? সাইট্রেটে কনভার্ট হয়ে গেল। দেন আমাদের এই যে সাইট্রেট, এই সাইট্রেট কিন্তু পরবর্তীতে তার আইসোমার আইসোসাইট্রেটে কনভার্ট হবে। আর এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে অ্যাকোনিটেজ এনজাইম। আচ্ছা, আর এই যে অক্সালো অ্যাসিটেট থেকে সাইট্রেটে যখন কনভার্ট হলো, সেখানে যে এনজাইমটা কাজ করেছিল সেটা হচ্ছে সাইট্রেট সিনথেজ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে অক্সালো অ্যাসিটেট, দেন হচ্ছে সাইট্রেট, এরপর আইসোসাইট্রেট পেয়ে গেলাম। এই আইসোসাইট্রেট পরবর্তীতে কিন্তু আলফা কিটো গ্লুটারেটে কনভার্ট হবে। এখানে যে এনজাইমটা কাজ করবে সেটা হচ্ছে আইসোসাইট্রেট ডিহাইড্রোজেনেজ এনজাইম। তো যেখানে ডিহাইড্রোজিনেশন হয় সেখানেই আমরা জানি কি এখান থেকে হচ্ছে একটা হাইড্রোজেন বের হয়ে যাবে। আর এই হাইড্রোজেনকে গ্রহণ করবে কে? আমাদের এনএডি। এনএডি হাইড্রোজেনকে গ্রহণ করার পর NADH2-তে কনভার্ট হবে। এই NADH2 কিন্তু পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে এটিপি তৈরি করবে। আচ্ছা, এরপর এখানে আইসোসাইট্রেট থেকে আলফা কিটো গ্লুটারেট তৈরি হওয়ার সময় কিন্তু একটা কার্বন ডাইঅক্সাইডও তৈরি হবে। এরপর আমাদের হচ্ছে আলফা কিটো গ্লুটারেট, সেটা কিন্তু পরবর্তীতে সাকসিনাইল কোয়েতে কনভার্ট হবে। আর এখানে আমাদের আলফা কিটো গ্লুটারেট ডিহাইড্রোজেনেজ এনজাইম কাজ করবে। এখানে আবারও ডিহাইড্রোজেনেজ, দ্যাট মিন্স আবারও হাইড্রোজেন বের হয়ে যাবে এবং এই হাইড্রোজেনকে গ্রহণ করবে NAD গ্রহণ করে NADH2-তে কনভার্ট হবে। এটা পরবর্তীতে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে এটিপি তৈরি করবে। আচ্ছা, এরপর এই যে সাকসিনাইল কোয়ে, এই সাকসিনাইল কোয়ে কিন্তু পরবর্তীতে সাকসিনেটে কনভার্ট হবে। এখানে হচ্ছে সাকসিনাইল কোএনজাইম এ কাজ করবে। এরপর অ্যাট দ্য সেম টাইম কিন্তু এখানে আবার একটা ডাইরেক্ট ADP থেকে এটিপি তৈরি হয়ে যাবে। তারপর আমরা যে সাকসিনেটটা পাইলাম, এই সাকসিনেট পরবর্তীতে সাকসিনিক ডিহাইড্রোজেনেজ এনজাইমের প্রভাবে ফিউমারেটে কনভার্ট হয়ে যাবে এবং এখানেও যেহেতু ডিহাইড্রোজেনেজ হচ্ছে, এই হাইড্রোজেনটাকে রিসিভ করার জন্য আমাদের FAD আসবে এবং FADH2-তে কনভার্ট হয়ে যাবে। পরবর্তীতে এই FAD ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে গিয়ে কিন্তু দুইটা এটিপি তৈরি করবে। আমরা জানি NAD থেকে হচ্ছে 3টা এটিপি পাই আর FAD থেকে আমরা 2টা এটিপি পাই। আচ্ছা, এরপর আমাদের যে ফিউমারেট, সেই ফিউমারেজ এনজাইমের প্রভাবে ম্যালেটে কনভার্ট হয়ে যাবে। ম্যালেট পরবর্তীতে ম্যালেট ডিহাইড্রোজেনেজ এনজাইমের প্রভাবে অক্সালো অ্যাসিটেটে কনভার্ট হয়ে যাবে। এরপর এই অক্সালো অ্যাসিটেট কিন্তু আবার সেই আগের মতো অ্যাসিটাইল কোয়ের সাথে কনভার্ট হয়ে এই সাইকেলটা এইভাবে চলতেই থাকবে। তাহলে এই যে ম্যালেট থেকে যখন অক্সালেট তৈরি হচ্ছিল, সেখানেও যেহেতু ডিহাইড্রোজেনেজ হচ্ছে, এখানেও কি হবে? আমাদের একটা হাইড্রোজেন মুক্ত হবে, সেই হাইড্রোজেনটাকে গ্রহণ করবে আমাদের NAD। তারপর NADH2-তে কনভার্ট হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ক্রেবস সাইকেলটা কিন্তু দেখলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের ক্রেবস সাইকেলের মধ্যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে, এই যে একটা এবং এখানে একটা, দুইটা, তার মানে হচ্ছে 2 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। আমাদের হচ্ছে এই যে এক পাশের যে অ্যাসিটাইল কোয়ে, আমাদের এই যে একটা পাশের অ্যাসিটাইল কোয়ে, সেখান থেকে এরকম হচ্ছে 2টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এই পাশে যে আরেকটা সাইকেল চলতেছিল, সেখান থেকে আরও 2টা কার্বন ডাইঅক্সাইড, তাহলে টোটাল 4টা কার্বন ডাইঅক্সাইড। এবং আমাদের এখানে যে পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার সময় দুই পাশ থেকে এই যে একটা একটা করে 2টা কিন্তু কার্বন ডাইঅক্সাইড পেয়েছিলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল আমাদের 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ থেকে কিন্তু
এই গ্লুকোজটা সম্পূর্ণরূপে অক্সিজেন দ্বারা অক্সিডেশন হয়ে 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হলো। তাহলে কার্বন ডাইঅক্সাইডের যে ক্যালকুলেশন সেটা কিন্তু আমরা বুঝলাম। এখন আমরা হচ্ছে আমাদের যে এটিপি ক্যালকুলেশন সেটা দেখব। তাহলে আমরা হচ্ছে এখন এটিপি ক্যালকুলেশন করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা এনএডি তৈরি হয়েছে, দেন এখানে আরেকটা, আর এখানে আরেকটা। তাহলে টোটাল এনএডি তৈরি হচ্ছে 3টা। তাহলে এই যে 3টা NADH2, এখান থেকে আমরা কয়টা এটিপি পাবো? আমরা জানি একটা থেকে পাই 3টা এটিপি, সো 3টা থেকে পাবো 9টা এটিপি। এরপর আমরা এখানে দেখছি ডাইরেক্ট সাবস্ট্রেট লেভেলে একটা এটিপি পাচ্ছি, সো ওই একটা এটিপি আমরা এখানে যোগ করলাম। দেন আমরা হচ্ছে একটা FADH2 পাইছি। তো এই যে একটা FADH2, সেখান থেকে কিন্তু আমরা 2টা এটিপি পাবো। তাহলে আমরা টোটাল পাচ্ছি 9 আর 1 10 আর 2 12টা এটিপি। তো এই যে এক পাশের চেইন থেকে পাচ্ছি 12টা এটিপি, তো দুই পাশের চেইন থেকে তাহলে আমরা পাবো 24টা এটিপি। এখন আমরা জানি যে এক অণু গ্লুকোজ থেকে মেটাবলিজম শেষে পাই 38 অণু এটিপি। তো সেটা কিভাবে আমরা একটু হিসাব করি। প্রথমত আমরা গ্লাইকোলাইসিস থেকে কয়টা এটিপি পেয়েছিলাম? গ্লাইকোলাইসিস থেকে আমরা পেয়েছিলাম 8 অণু এটিপি। এরপর যখন পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হইল, তখন আমরা কিন্তু কয়টা এটিপি পেয়েছিলাম? 6টা এটিপি। ওখানে হচ্ছে একটা NADH2 তৈরি হয়েছিল। তো একটা থেকে 3টা দুই পাশের জন্য আমরা পেয়েছিলাম 6টা এটিপি। তাহলে আমরা 6টা এটিপি পেলাম। এরপর হচ্ছে আমাদের যে ক্রেবস সাইকেল, সেই ক্রেবস সাইকেল বা TCA সাইকেল, সেখান থেকে আমরা পাই 24টা এটিপি। তাহলে টোটাল 24 আর 6 30 আর 8 38টা এটিপি কিন্তু আমরা এক অণু গ্লুকোজ থেকে পেয়ে যাচ্ছি। এখন আমরা হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন সম্পর্কে জানব, যেটা আমাদের ভাইভাতে খুব বেশি জিজ্ঞেস করে থাকে। তো প্রথম যে কোশ্চেন সেটা হচ্ছে, এই যে আমাদের TCA সাইকেল, এটাকে কেন অ্যাম্ফিবলিক পাথওয়ে বলা হয়? তো একটা পাথওয়েকে আমরা কখন অ্যাম্ফিবলিক বলি? যখন সেই পাথওয়েটা অ্যানাবলিক এবং ক্যাটাবলিক দুই ধরনের রিয়াকশনে হবে। তাহলে এটাকে কোথায় কোথায় ক্যাটাবলিক রিয়াকশন হয়? তো আমরা এই যে সাইকেল, এই সাইকেলের মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের এই অ্যাসিটাইল কোয়ে, সেটা কিন্তু ব্রেকডাউন হয়ে কি তৈরি করছে? যে 24 অণু এটিপি তৈরি করছে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। তাহলে যেহেতু এখানে অ্যাসিটাইল কোয়ে ব্রেকডাউন হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং এটিপি তৈরি হচ্ছে, এজন্য এটাকে বলা হচ্ছে ক্যাটাবলিক পাথওয়ে। অন্যদিকে অ্যানাবলিক পাথওয়ে কেন বলা হচ্ছে? কারণ এখানে অনেক কিছু সিনথেসিস হয়। যেমন আমরা যদি দেখি, এখানে হচ্ছে সাইট্রেট সিনথেসিস হয়। এই সাইট্রেট কিন্তু পরবর্তীতে আবার অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হতে পারে। আবার এই সাইট্রেট থেকে কিন্তু ফ্যাটি অ্যাসিড, তারপর কোলেস্টেরল, তারপর স্টেরয়েড, এই সমস্ত জিনিসপত্র সিনথেসিস হতে পারে। এরপর আমরা হচ্ছে এখানে দেখছিলাম যে অক্সালো অ্যাসিটেট সিনথেসিস হয়। এই অক্সালো অ্যাসিটেট কিন্তু পরবর্তীতে অ্যাসপারটেট সিনথেসিস করতে পারে। তো এই যে অ্যাসপারটেট কিন্তু একটা অ্যামাইনো অ্যাসিড, তাহলে এটা কি করছে? অ্যামাইনো অ্যাসিড সিনথেসিস করছে। আবার আমরা দেখেছিলাম এখানে হচ্ছে আলফা কিটো গ্লুটারেট তৈরি হয়। তো এই আলফা কিটো গ্লুটারেট কিন্তু আমাদের ডিঅ্যামাইনেশন, ট্রান্সঅ্যামাইনেশনের মাধ্যমে গ্লুটামেট
গ্লুটামেটে কনভার্ট হতে পারে, তার মানে গ্লুটামেট সিনথেসিস হতে পারে। এরপর আমরা দেখছিলাম যে এখানে আমাদের সাকসিনাইল কোয়ে তৈরি হয়। এই সাকসিনাইল কোয়ে কিন্তু হিম এবং পরবর্তীতে আয়রন সিনথেসিসে হেল্প করে। তাহলে এই যে এতগুলো জিনিস আমাদের টিসিএ সাইকেলে সিনথেসিস হচ্ছে, এজন্য আমরা এটাকে বলছি অ্যানাবলিক পাথওয়ে। আচ্ছা, এখন এই যে টিসিএ সাইকেল, এটাকে কেন কমন পাথওয়ে বলা হচ্ছে? কারণ আমরা একটা পাথওয়েকে তখনই কমন পাথওয়ে বলতে পারবো যখন সেই পাথওয়েতে কার্বোহাইড্রেট, তারপর প্রোটিন এবং ফ্যাট সব ধরনের মেটাবলিজম হয়ে থাকবে। তো এটা কিভাবে হয়? আমরা দেখেছিলাম গ্লুকোজ ব্রেকডাউন হয়ে পাইরুভেট তৈরি হয়। সেই পাইরুভেট কিন্তু পরবর্তীতে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয় এবং টিসিএ সাইকেলে প্রবেশ করে এবং মেটাবলিজম হয়। এরপর আমরা দেখেছিলাম অ্যামাইনো অ্যাসিডের ব্রেকডাউন হওয়ার পর সেখানে গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড অথবা কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এবং গ্লুকোজেনিক অ্যামাইনো অ্যাসিড তৈরি হলে সেটা হচ্ছে গ্লুকোজে কনভার্ট হয়, পরে পাইরুভেট, তারপর হচ্ছে অ্যাসিটাইল কোয়ে এবং সর্বশেষ এই অ্যাসিটাইল কোয়ে টিসিএ সাইকেলে প্রবেশ করে। এরপর কিটোজেনিক অ্যামাইনো অ্যাসিড সেটা হচ্ছে কিটো অ্যাসিডে কনভার্ট হয় এবং পরবর্তীতে অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হয় এবং টিসিএ সাইকেলে প্রবেশ করে। আবার আমরা দেখেছি ফ্যাট কিন্তু ব্রেকডাউন হয়ে কিটো অ্যাসিডে কনভার্ট হয় এবং সেই কিটো অ্যাসিড পরবর্তীতে টিসিএ সাইকেলে প্রবেশ করে। তাহলে যেহেতু আমাদের গ্লুকোজ, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট, দেন হচ্ছে প্রোটিন এবং ফ্যাট সবাই এই পাথওয়েটাকে ইউজ করে, এজন্য এটাকে বলা হচ্ছে কমন মেটাবলিক পাথওয়ে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে আরবিসিতে কি টিসিএ সাইকেল হতে পারে? এখন আমরা জানি যে টিসিএ সাইকেলটা নর্মালি আমাদের সেলের যে মাইটোকন্ড্রিয়া, সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে হয়ে থাকে। যেহেতু আরবিসিতে কোনো মাইটোকন্ড্রিয়া নেই, এজন্য আরবিসিতে কিন্তু টিসিএ সাইকেল হবে না। এরপর আমাদের টিসিএ সাইকেলে কোন কোন ভিটামিনের দরকার হয়? তো এখানে আমরা দেখেছি যে ভিটামিন B1, তারপর হচ্ছে B2, B3 এবং B5 কিন্তু দরকার হয়। তো এই জিনিসগুলো কিন্তু তোমাদের ভাইভাতে ধরতে পারে। তাহলে আমাদের আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।